1950 সাল কলকাতা। মানে শহরটার গায়ে তখনও ব্রিটিশ আমলের গন্ধটা বেশ লেগে আছে, তাই না? একদম। ট্রামের সেই টুংটাং আওয়াজ, রিকশার গড়গড় শব্দ, রাস্তার ধারে চায়ের দোকান থেকে ধোঁয়া উঠছে, সব মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ। আর রাত যত বাড়ে শহরটা যেন আরও চুপচাপ, আরও রহস্যময় হয়ে ওঠে। আর এই কাহিনীর একদম কেন্দ্রে যিনি আছেন, তিনি হলেন উত্তর কলকাতার এক পুরনো দিনের বাড়ির বাসিন্দা সার্থকী বাবু। সার্থকী বাবু, বয়স 45-এর কাছাকাছি, পেশায় সঙ্গীত শিক্ষক। হ্যাঁ, এক সময় নাকি ওনার সুরের জাদুতে লোকে মুগ্ধ হতো, কিন্তু এখন বেশ একা, নিঃসঙ্গ জীবন। সঙ্গী বলতে শুধু ওর সঙ্গীত, আর একটা শখ ছিল দেশ বিদেশের নানা রকম বাদ্যযন্ত্র সংগ্রহ করা। ঠিক, এসরাজ, বেহালা, গুজিং, দোতারা, অনেক কিছুই ছিল ওনার সংগ্রহে। কিন্তু এই একাকিত্ব বোধহয় ওনার স্বভাবেও একটু প্রভাব ফেলেছিল, একটু যেন খিটখিটে হয়ে গেছিলেন। আমাদের হাতে আসা সূত্রগুলো তাই বলছে। চলুন তাহলে এই সূত্র ধরেই এগিয়ে যাই। গল্পটা ঠিক যেমনভাবে লেখা আছে সূত্রগুলোতে, আমরা সেভাবেই বলার চেষ্টা করি। দেখা যাক কি হয়েছিল। আচ্ছা, তো সার্থকী বাবুর কথা বলছিলাম। জীবনে একসময় প্রেম এসেছিল ওনার, কিন্তু সেই সময়ের সামাজিক চাপ, মানে সম্পর্কটা টেকেনি। ওহ, তারপর বাবা মা মারা যাওয়ার পর থেকে তো একেবারে একা, ওই বাদ্যযন্ত্রগুলির সঙ্গী। আর বাড়ির একমাত্র চাকর ছিল ভজহরি, তার উপরই যা রাগারাগি করতেন আর কি। আচ্ছা, তো একদিনের ঘটনা। সূত্র বলছে সেদিন সন্ধ্যায় উনি পুরনো বাদ্যযন্ত্রের দোকানে যাবেন বলে ঠিক করেছেন, তৈরি হচ্ছেন, কিন্তু জুতো খুঁজে পাচ্ছেন না। ব্যাস, আর যায় কোথায়? সব রাগ গিয়ে পড়ল ভজহরির উপর। চেঁচিয়ে উঠলেন, ওরে ভজহরি, আমার জুতো জোড়া কোথায় রাখলি রে? ভজহরি ছুটে এসে আমতা আমতা ঘরে একটু ইতস্তত করে বলল, আগে বাবু, জুতো তো দরজার কাছেই ছিল। সার্থকী বাবু আরও রেগে গিয়ে বললেন, নেই তো, দেখতে পাচ্ছিস না? তুই না সরালে আর কে সরাবে? যা, খুঁজে আন বলছি। ভজহরি বেচারা জুতো খুঁজে এনে দিল। উনি সেই জুতো পরে বেশ বিরক্ত মুখেই বেরিয়ে পড়লেন। গন্তব্য উত্তর কলকাতার একটা বেশ নিরিবিলি গলি, সেখানে একটা অ্যান্টিকের দোকান, কয়লাঘাট অ্যান্টিক্স। হ্যাঁ, দোকানটা একদম পুরনো দিনের জিনিসপত্রে ঠাসা। মালিক মদনলাল ঝা, ভাঙা ভাঙা বাংলায় কথা বলেন। সার্থকী বাবুকে দেখেই খুব উৎসাহ। আরে সার্থকী বাবুজি, আইয়ে আইয়ে, আজ এক খাসা চিজ আছে দেখাবার লেগে, বিলকুল অ্যান্টিক পিস। মদনলাল বাবু দোকানের এক কোনায় নিয়ে গেলেন। সেখানে রাখা একটা বেশ পুরনো দেখতে হারমোনিয়াম। দেখেই বোঝা যাচ্ছে বহু পুরনো, তাই না? একদম, লালচে মতো মূর্ছে ধরে গেছে পাম্পে, চাবিগুলোর রং চটে গেছে, কয়েকটা ফাটলও দেখা যাচ্ছে। আর কাঠের গায়ে কিসব অচেনা প্রতীক খোদাই করা। মদনলালের কি দাবি ছিল ওটা নিয়ে? মদনলাল বললেন, এটা নাকি এককালে কোনো এক বিখ্যাত সঙ্গীতজ্ঞের ছিল, বহু বছর ধরে অবহেলায় পড়ে আছে, এই আর কি। সার্থকী বাবুর তো পুরনো জিনিসের প্রতি একটা টান ছিলই, উনি নেড়েচেড়ে দেখলেন। হ্যাঁ, তারপর শুরু হলো দর কষাকষি। বেশ কিছুক্ষণ চলল, শেষমেশ 150 টাকায় রফা হলো। 150 টাকা? তখন 150 টাকা মানে কিন্তু অনেক। মদনলাল বেশ রসিকতা করেই বললেন, বাবুজি, এই হারমোনিয়াম আপনার হাতে এসে আবার নতুন সুর বাজাবে। সার্থকী বাবু আর দেরি করলেন না, রিকশা ডেকে হারমোনিয়ামটা চাপিয়ে বাড়ি ফিরলেন। রাত তখন বেশ গভীর হয়ে গেছে। বাড়ি ফিরে খাওয়ার কথাও মনে রইল না। নতুন পাওয়া জিনিসটা নিয়ে বসলেন, ধুলো ঝাড়লেন, কাঠের কাজগুলো ভালো করে দেখতে লাগলেন। আর তখনই কি কিছু একটা চোখে পড়ল? হ্যাঁ, হারমোনিয়ামের ভেতরে রিডের কাছে একটা ছোট্ট পিতলের প্লেট, তাতে খুব অস্পষ্টভাবে কিছু লেখা। লেখা? কি লেখা? সেটাই তো বোঝা গেল না। উনি অনেক চেষ্টা করলেন, চশমার কাচ মুছলেন, চোখ ছোট বড় করে দেখলেন, কিন্তু না, লেখাটা উদ্ধার করতে পারলেন না। আচ্ছা, তখন উনি কি ভাবলেন? উনি ভাবলেন, বোধহয় ওনার চশমার পাওয়ারটা বেড়ে গেছে, বয়স হচ্ছে তো, তাই এক চেষ্টা না করে হাল ছেড়ে দিলেন। এখানেই কিন্তু একটা বড় সূত্র হাতছাড়া হয়ে গেল, তাই না? যদি উনি পড়তে পারতেন। সেটাই, হয়তো পুরো ঘটনাটাই অন্যরকম হতো। যাই হোক, প্রথম দুদিন কিছু হলো না, সব শান্ত। গোলমালটা শুরু হলো তৃতীয় দিন সকালে। হ্যাঁ, উনি বাজার থেকে ফিরছেন, পথে দেখা প্রতিবেশী নীলমোহন চ্যাটুর্যের সাথে। ভদ্রলোক বেশ রেগে আছেন মনে হলো। এগিয়ে এসে বললেন, হ্যাঁ মশাই, সার্থকী বাবু, বলি ব্যাপারটা কি? রাতের বেলা আপনার কি ঘুমটুম আসে না? সার্থকী বাবু তো অবাক, বললেন, কেন বলুন তো, কি হয়েছে?
আজে বাজে কথা বলছেন সকালবেলা? নীলমোহন বাবু প্রায় ফেটে পড়লেন। আহা, ন্যাকা সাজা হচ্ছে? রাতের পর রাত আপনার ওই বিদঘুটে হারমোনিয়ামের ক্যাক্যা শব্দে আমাদের ঘুমের দফা ফাড়া। নিজে ঘুমোবেন না, পাড়াশুদ্ধ লোককে জাগিয়ে রাখবেন। তারপর আরও বললেন, বয়স তো কম হলো না মশাই, এবার একটু বিয়ে থা করুন, ঘর সংসার দেখুন। জানতো মশাই, ওসব বাজাতে হলে কেওড়াতলা শ্মশানে গিয়ে বাজান গে। বাবা, সাংঘাতিক অপমান। একটু ইতস্তত করে বলল, বাবু আমি ঠিক জানি না, তবে গত করাত আমিও যেন কিছু একটা শব্দ শুনেছি। সার্থকীবাবু আরও অবাক হলেন, ভজহরিও শুনেছে? প্রতিবেশীর কথায় অপমান তো হয়েইছে, এবার ভজহরির কথা শুনে মনে একটা সন্দেহও হলো। উনি ঠিক করলেন সেদিন রাতে জেগেই থাকবেন, দেখবেন ব্যাপারটা কি। মাঝরাত, চারদিক নিস্তব্ধ। হঠাৎই বাদ্যযন্ত্রের ঘর থেকে ভেসে এলো সেই হারমোনিয়ামের সুর। সত্যি সত্যি। হ্যাঁ, প্রথমে ভাবলেন ভজহরি বোধহয় কৌতূহল চেপে রাখতে না পেরে বাজাচ্ছে, কিন্তু বারান্দায় বেরিয়ে যা দেখলেন। কি দেখলেন? দেখলেন ভজহরিও বারান্দার অন্য কোণে দরজার কাছে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে রীতিমতো। তার ভজহরি বাজাচ্ছিল না? না, ভজহরি ফিস করে বলল, বাবু আমিও শব্দ শোনা দেখতে আইছিলাম, গত কড়াই ধরে শুনছি। বাবু এই হারমোনিয়াম ভালো না, অভিশপ্ত মনে হয়, ফেরত দিয়ে আসুন বাবু। অভিশপ্ত? ভজহরির মনে ভয় ঢুকে গেছে। ঠিক তখনই সুরটা হঠাৎ থেমে গেল, একেবারে চুপ। দুজনে বেশ ভয়ে ভয়েই ঘরে ঢুকলেন। দেখলেন সব যেমনকার তেমন, শুধু 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 উত্তর দিকের জানলাটা হাঁট করে খোলা। সার্থকীবাবু এগিয়ে গিয়ে ওটা বন্ধ করে দিলেন। ব্যাপারটা বেশ রহস্যময় হয়ে উঠছে। দুজনেই শব্দ শুনেছে, ঘরে কেউ নেই, অথচ সুর বাজছে। ভজহরি অভিশপ্ত বলছে। এই ভয়, এই কুসংস্কার কি সার্থকীবাবুর মনেও এবার প্রভাব ফেলতে শুরু করবে? করারই কথা, বিশেষ করে ওনার জীবনের দিকে তাকালে বোঝা যায়। ওনার পরিবার তো একসময় বেশ ধনী ছিল, বাবা ছিলেন নামকরা বাদক। ও তাই? হ্যাঁ, কিন্তু তারপর সময় বদলালো, সঙ্গীতের কদর যেন কমে গেল, আর্থিক অনটন দেখা দিল। বাবা অসুস্থ হলেন, কিন্তু ভালো করে চিকিৎসা করানো গেল না, উনি মারা গেলেন। আহারে। তার কিছুদিন পর মাও মারা গেলেন। সার্থকীবাবু নিজে চেষ্টা করেছিলেন সঙ্গীত জগতে কিছু করার, কিন্তু সেভাবে প্রতিষ্ঠা পাননি। বাধ্য হয়ে পৈতৃক জমি জমা বিক্রি করে সংসার চালাতে হয়েছে। জীবনটা বেশ কঠিন ছিল ওনার জন্য। খুবই কঠিন। আর এই সব কিছুর চাপেই হয়তো উনি একটু রুক্ষ, একটু খিটখিটে হয়ে গেছিলেন। আর এই বাস্তবতার কঠিন আঘাতগুলোই মানুষকে হয়তো একটু কুসংস্কার প্রবণও করে তোলে। বুঝতে পারছি। তো এরপর কি হলো ওই রাতের পর? এর ঠিক কিছুদিন পরই ভজহরিকে গ্রামের বাড়ি যেতে হলো, রানাঘাটে। ওর কোনো এক দুঃসম্পর্কের মাসি নাকি খুব অসুস্থ, তো ভজহরি কয়েকদিনের জন্য চলে গেল। তার বাড়িতে সার্থকীবাবু এখন একেবারে একা? একদম একা। মুখে যদিও সাহস দেখালেন ভজহরিকে, যা ঘুরে আয়, আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু মনে মনে বেশ ভয়ই পাচ্ছিলেন। স্বাভাবিক, আগের রাতের ঘটনার পর একা থাকাটা একটু ভয়েরই। সেদিন রাতে উনি শোবার ঘরে কেরোসিন ল্যাম্প জেলে একটা উপন্যাস নিয়ে বসলেন, কিন্তু মন বসছে না। পাশে একটা মোটা লাঠি রেখে দিলেন, যদি দরকার হয় আর কি। আত্মরক্ষার জন্য? হ্যাঁ, ঘুম আসছে না, খালি গত রাতের ওই অদ্ভুত ঘটনার কথা মনে পড়ছে। রাত প্রায় 12টা বাজে। বারান্দার সেই গ্র্যান্ডফাদার ক্লকটা ঢং ঢং করে 12টা বাজা শব্দ করল। আর যেই না শব্দটা থেমেছে, আবার সেই শব্দ। আবার পাশের বাদ্যযন্ত্রের ঘর থেকে ভেসে আসছে হারমোনিয়ামের সেই অস্পষ্ট মৃদু সুর। তবে এবার সুরটার সাথে যেন অন্য একটা শব্দ মিশে আছে, ঠক 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 ঠক, যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। হাতুড়ি পেটানো শব্দ হারমোনিয়ামের সুরের সাথে? এটা তো আরও অদ্ভুত। সার্থকীবাবুর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। উনি কাঁপা কাঁপা হাতে লাঠিটা নিলেন, অন্য হাতে টর্চ লাইট। খুব সাবধানে পা টিপে টিপে এগিয়ে গেলেন বাদ্যযন্ত্রের ঘরটার দিকে। দরজাটা কি বন্ধ ছিল? হ্যাঁ, উনি কাঁপা হাতেই দরজাটা খুললেন। তারপর টর্চের আলো ফেললেন ঘরের ভেতরে, কোণের দিকে, যেখানে হারমোনিয়ামটা রাখা। কি দেখলেন? যা দেখলেন তাতে ওনার মনে হলো যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। উত্তরের জানলাটা আবার খোলা, পর্দাটা পতপত করে উড়ছে, আর আর হারমোনিয়ামের রিডগুলো চাবিগুলো নিজে নিজেই উঠছে আর নামছে। কি বলছেন? নিজে নিজে। হ্যাঁ। ঠিক যেন কোনো অদৃশ্য শিল্পী বাজনাটা বাজাচ্ছে, গভীর আবেগে, কিন্তু সেখানে কেউ নেই।
শুধু বাজনাটা বেজে চলেছে। ভাবা যায় না ওনার তখন কি অবস্থা। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছেন না। ঠিক তখনই কি সুরটা বদলে গেল? হ্যাঁ, হঠাৎ করে সুরটা কেমন যেন আর্তনাদের মতো শোনালো, যেন কেউ চাপা গলায় কাঁদছে, দীর্ঘশ্বাস ফেলছে, ভয়ানক একটা শব্দ। উফ! এই চরম ভয়ের মুহূর্তে দাঁড়িয়ে সার্থকী বাবুর মধ্যে হঠাৎ কি হলো কে জানে, হয়তো ভয়টাই মাত্রা ছাড়া হয়ে জেদে পাল্টে গেল। উনি আর স্থির থাকতে পারলেন না। হাতের সেই মোটা লাঠিটা মাথার উপর তুলে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারলেন হারমোনিয়ামটার দিকে। মারলেন? হ্যাঁ, ধড়াস করে একটা বিকট শব্দ হলো, আর সাথে সাথেই সেই ভৌতিক সুরটাও থেমে গেল। এক লহমায় সব চুপ। হারমোনিয়ামটার কি হলো? টর্চের আলোয় দেখলেন ওটা ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়েছে। রিডগুলো ছিটকে গেছে একদিকে, ভাঙা চাবিগুলো অন্যদিকে, একেবারে ধ্বংসস্তূপ। কিন্তু জানলার পর্দাটা? সেটা তখনও উঠছে পতপত করে, যেন কিছুই হয়নি। সার্থকী বাবু তখন একটা স্বস্তি নিঃশ্বাস ফেললেন বোধহয়। যাক, আপদ গেছে। হ্যাঁ, একটা স্বস্তি হলো, যদিও সাথে সাথে মনে হলো 150 টাকা পুরো জলে গেল। একটু আফসোসও হলো, কিন্তু তারপরেই মনে পড়ল নীলমোহন চ্যাটার্জির কথা। এবার তাকে কি জবাব দেবেন সেটা ভেবে মুখে একটা ফিকে হাসিও ফুটে উঠল। মানে এবার বলতে পারবেন আর কোনো শব্দ হবে না? একদম। উনি সাবধানে জানলা দরজা সব বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এলেন। সেই রাতে আর কিছু ঘটেনি? না, আর কিছু না। কয়েকদিন পর ভোজহরিও ফিরে এলো। এর মধ্যেই সার্থকীবাবু একটা কাজ সেরে ফেলেছেন। কি কাজ? ওই হারমোনিয়ামের ভাঙা টুকরোগুলো একটা কাপড়ে বেঁধে কাউকে না জানিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে এসেছেন। একবারে প্রমাণ লোপাট। ঘটনাটা ভোজহরিকেও বলেননি? না, কাউকেই না। ব্যাটোটা চেপে গেলেন। কিন্তু কপাল, কয়েকদিন পরে মদনলালের দোকান থেকে লোক এলো ওনাকে ডেকে নিয়ে যেতে। খুব জরুরি তলব। মদনলাল কেন ডাকলেন? নতুন কোনো যন্ত্র এসেছে নাকি? সার্থকীবাবু সেটাই ভেবেছিলেন। দোকানে গিয়ে পৌঁছতেই মদনলাল বেশ হাসিমুখে অভ্যর্থনা জানালেন। তারপর একটু গম্ভীর হয়ে বললেন, বাবুজি, আপ তো রাতারাতি মালামাল বান सकते थे। মানে আপনি তো রাতারাতি বড়লোক হয়ে যেতে পারতেন। বড়লোক? কেন? সার্থকীবাবুও অবাক হয়ে জিজ্ঞেস করলেন। মদনলাল বললেন, আরে আজ সকালে এক ইংরেজ সাহেব এসেছিল দোকানে। সে আপনার কেনা ওই পুরনো হারমোনিয়ামটার খোঁজ করছিল। যে হারমোনিয়ামটা উনি কিনেছিলেন সেটার খোঁজ? হ্যাঁ। মদনলাল বললেন, সাহেব নাকি বলেছে ওই হারমোনিয়ামটা যদি খুঁজে পাওয়া যায় সেটার জন্য সে ৬,০০০ টাকা পর্যন্ত দিতে রাজি আছে। কত? ৬,০০০ টাকা? হ্যাঁ, ৬,০০০। কথাটা শুনে সার্থকীবাবুর মাথায় যেন বাজ পড়ল। যে জিনিসটা তিনি ১৫০ টাকায় কিনে ভল পেয়ে গঙ্গায় ফেলে দিয়ে এলেন, সেটার দাম ৬,০০০ টাকা। ভাবা যায় ওনার তখন যা আর্থিক অবস্থা, তাতে ৬,০০০ টাকা তো বিরাট অঙ্ক। বিরাট। ওনার হাত পা কাঁপতে শুরু করল। মনে হলো পায়ের তলার মাটি সরে যাচ্ছে। উনি ধপ করে পাশে রাখা একটা বেঞ্চে বসে পড়লেন, ঘামছেন দরদর করে। মদনলাল নিশ্চয়ই চিন্তিত হয়ে পড়লেন ওনার অবস্থা দেখে। হ্যাঁ। উনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সার্থকীবাবু তখন আর নিজেকে সামলাতে পারলেন না। কাঁপা কাঁপা গলায় বললেন, মদনলাল, আমি ওটা গঙ্গায় ফেলে দিয়ে এসেছি। ওটা অভিশপ্ত ছিল। তারপর সব খুলে বললেন রাতের ঘটনাগুলো। হ্যাঁ, এক নিঃশ্বাসে সব বলে ফেললেন। কিভাবে রাতে নিজে নিজে বাজত, কিভাবে ভয় পেয়ে ভেঙে ফেলে গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন, সব। মদনলাল শুনে কি বললেন? মদনলাল তো শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আরে মশাই, একে একে আপনি কি সর্বনাশ করেছেন? আপকে তো আসল বাত বলাই হয়নি। আসল কথা? কি আসল কথা? সার্থকীবাবুও ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। মদনলাল বললেন, আরে ওই হারমোনিয়াম তো সাধারণ হারমোনিয়াম নেই থা। ওটা ছিল ১৯ শতকের জার্মানিতে তৈরি একটা দুর্লভ অটোমেটন হারমোনিয়াম। অটোমেটন হারমোনিয়াম? সেটা আবার কি জিনিস? সার্থকীবাবু কিছুই বুঝতে পারলেন না। মদনলাল তখন ব্যাখ্যা করলেন। বললেন, ইয়ে এক বিশেষ কিসিম কা যন্ত্র হ্যায়। ইসকে ভিতর খুব জটিল সব কলকবজা, ক্লকওয়ার্ক মেকানিজম আর ধাতব পাইপ লাগানো থাকতো। মানে ভেতরে একটা নির্দিষ্ট সুর সেট করে দিলে এটা বাতাসের চাপে, মানে হাওয়া লাগলেই মাঝে মাঝে আপনা আপনি বেজে উঠত। যন্ত্রটা পুরনো হয়ে গেছিল, ভেতরের কলকবজা দুর্বল হয়ে পড়েছিল, তাই অল্প হাওয়াতেই, বিশেষ করে যখন বাতাসের চাপ কম বেশি হতো, তখনই নিজে নিজে বাজতে শুরু করত। তার মানে ভূতের কোনো ব্যাপারই ছিল না, এটা পুরোটাই মেকানিক্যাল? একদম, পুরোটাই যান্ত্রিক কৌশল, বিজ্ঞানের খেলা। মদনলাল বললেন, আর আপনি ভাবলেন ভূতকাকার সাজি? হায় ঈশ্বর, এতদিন ধরে যেটাকে অলৌকিক ভেবে এত ভয়, এত কাণ্ড, সেটা আসলে একটা মেশিনের আওয়াজ? শুধু তাই নয়, মদনলাল আরও মনে করিয়ে দিলেন, আরে ওর গায়ে যে পিতলের প্লেটটা ছিল, যেটাতে লেখা বোঝা যাচ্ছিল না বলছিলেন,
ওটাতে তো সাফ সাফ লেখা ছিল অটোমেটন হারমোনিয়াম মেড ইন জার্মানি। কি সাংঘাতিক! ওই লেখাটা পড়তে পারলেই তো সব রহস্য পরিষ্কার হয়ে যেত। সেটাই। মদনলাল বললেন, আপনি যদি ওটা পড়তে পারতেন, ওই যে ইংরেজ সাহেব এসছিল, সে এইসব পুরনো কলকবজাওয়ালা যন্ত্রই খুঁজে বেড়ায়, সংগ্রহ করে, ইসলিয়ে এত টাকা দিতে চেয়েছিল। সব নসিব মশাই, নসিব কা খেল। সার্থকী বাবুর তখন কি অবস্থা হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না। একদম স্তম্ভিত। নিজের অজ্ঞতা, নিজের ভয়, নিজের কুসংস্কারের জন্য যে কত বড় একটা ঐতিহাসিক জিনিস, আর সেই সঙ্গে কতগুলো টাকা হাতছাড়া করলেন, সেটা ভেবে ওনার অনুশোচনার আর শেষ ছিল না। যে রহস্যময় সুর তাকে রাতের পর রাত ভয় দেখিয়েছে, পাগল করে তুলেছিল, সেটা আসলে একটা বিরল বাদ্যযন্ত্রের যান্ত্রিক সুর ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, এই ঘটনার পর অবশ্য বেশ কয়েক বছর কেটে গেছে। ঘটনাটা হয়তো পুরনো হয়েছে, কিন্তু সার্থকীবাবু ধুলতে পারেননি। ওনার সেই পুরনো জিনিস কেনার শখটাও চিরতরে চলে গেছে। তবে একটা কাজ উনি করেছেন। কি কাজ? বাদ্যযন্ত্রের ঘরের সেই উত্তর দিকের জানলাটা, যেটা নিজে থেকেই খুলে যেত বা খোলা থাকত, সেটাকে ভালো করে সারিয়ে নিয়েছেন। সেটা আর এখন নিজে থেকে খোলে না। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আবার কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো সূত্র নিয়ে।